হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্স মেডিকেল স্কুল। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ফিজিওলজি। তো ফিজিওলজি নিয়ে আমরা আমাদের গাইডলাইন যেটা রয়েছে সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করব। তো তোমাদের সুবিধার্থে আমরা এখানে কিন্তু কোয়েশ্চেনিয়ারের ব্যবস্থা করেছি, যে কোয়েশ্চেন অনুসারে আমরা অ্যান্সার দিব এবং সেই অনুযায়ী তোমাদের অ্যান্সার দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে ফিজিওলজিটা পড়তে হবে বা সেটা প্রেজেন্ট করতে হবে এবং ভালো করতে হবে। তো প্রথমে আমরা চলে আসি যে কোয়েশ্চেনটা আমরা অ্যানাটমিতে করেছিলাম, যে ফিজিওলজি সাবজেক্ট আমার কাছে কেমন লাগতো। ওভারঅল ফিজিওলজি হচ্ছে বলা যায় একটা ফোর্স, যে ফোর্সটা তোমার মেডিকেল ক্যারিয়ারটাকে নিয়ে যাবে। হ্যাঁ, ফিজিওলজি হয়তো বা ততটা তোমার অ্যানাটমির মতো কঠিন না, আবার খুব সহজও না, কিন্তু ফিজিওলজির মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমার যেটাকে বলে সেটা মেকানিজম ছাড়া আসলে হবে না। যে আমাদের বডিটার যে কনস্টিটিউশন ছিল সেটা আমরা অ্যানাটমিতে পড়েছি, আর বডিটা কিভাবে কাজ করে, এর ফাংশনটা কি বা এটার মেকানিজমটা কি, সেটা যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিওলজিতে। আর বডির মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন যেগুলো হচ্ছে সেগুলো আমরা আলোচনা করবো বায়োকেমিস্ট্রিতে। তো এখান থেকে সেভাবে তোমরা বুঝতে পারছো যে ফিজিওলজি কাজটা কোথায়। ফিজিওলজি হচ্ছে একটা মানুষ কিভাবে কাজ করে, কিভাবে খাওয়া দাওয়া করে, তার নার্ভাস সিস্টেম কীভাবে কাজ করে, বিভিন্ন সিস্টেম অ্যান্ড ফাংশনগুলো নিয়ে মেইনলি কাজ করছে। তো এই ফিজিওলজি তুমি যদি ভালো মতো জানো তাহলে তোমাকে অবশ্যই কিন্তু প্যাথোলজি পড়া সুবিধা হবে এবং একই সাথে তোমার সার্জারি, মেডিসিন সেসব ক্ষেত্রে সাহায্য হবে। তো ফার্স্ট ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট বলতে আমি এই জন্য বুঝি যে অ্যানাটমি, ফিজিওলজি দুইটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো ফিজিওলজি নিয়ে নেক্সট যে কথাটা আমরা চলে আসতেছি, যে তোমাদের ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যে ভাই কি বইটা পড়বো বা কিভাবে পড়বো। তো সেই অনুসারে আমি অ্যান্সার দিতে চাই যে বইয়ের জন্য আসলে আমি একটা কথাই বলবো যে এখানে গাইডলাইনের উপর আর কোনো অ্যান্সার নেই। এটা স্যাররাও একসেপ্ট করে থাকেন এবং তুমি পড়বে যখন তখনও দেখবা যে হ্যাঁ, এখন সবকিছু হয়তো গাইডলাইন অত ভালো নেই বা সবকিছু পড়তেও হয় না, বাট গাইডলাইন ইজ এ মাস্ট। গাইডলাইন একমাত্র বই যেটা পড়লে তোমার ফিজিওলজি ম্যাক্সিমাম কাভার হয়ে যাবে। এবং আরেকটা কথা বলছি, এখানে তোমাকে গাইড তো অবশ্যই লাগবে, আসলে এটা অস্বীকার করার কিছু নেই। আরিফ গাইডটা সেক্ষেত্রে ভালো আছে। এবং এই বইয়ের কথা বলে আসলে গাইড এবং গাইডলাইনের কথা আমি বারবার বলবো তোমাদের। এবং আরেকটা কথা বলা হয়ে থাকে যে জ্ঞানের কথা। জ্ঞান আসলে আমি বলবো যে তোমার একটা থার্ড অপশন হিসেবে রাখতে পারো, যদি তুমি সময় পাও এবং যদি তুমি চাও যে এই সিস্টেমটা আর একটু ডিপ পড়বো, তাহলে তুমি জ্ঞান পড়তে পারো। কিন্তু গাইডলাইনের চেয়ে জ্ঞান কিছুটা উপরের লেভেলের এবং এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেল হওয়ার কারণে তোমরা হয়তো সবকিছু ধরতে পারবে না, কিন্তু গাইডলাইনটা তোমাকে আইটেমের সময় পড়তেই হবে। তো তারপরে যে কোয়েশ্চেনটা আমরা চলে আসি সেটা হচ্ছে আমরা আইটেম প্রিপারেশনটা কিভাবে নিব। অ্যানাটমির মতো এখানে 6টা কার্ড রয়েছে এবং 6টা কার্ডের মধ্যে ছোট ছোট বিভিন্ন আইটেম রয়েছে, সেল, সেলুলার, মলিকুলার বায়োলজি এরকম, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, বিভিন্ন সিস্টেমের উপরে ভাগ করে সেই রিলেটেড আইটেম রয়েছে। তো ওই আইটেমগুলো তুমি যখন আইটেমে পড়বে বা স্যার ক্লাস নিবে তখন তুমি এভাবে দাগিয়ে নিবে, দাগিয়ে নিয়ে বাসায় এসে ওটাকে বেস ধরে তুমি তার উপরে তোমরা পুরোপুরি একবার অন্তত চেষ্টা করবে আইটেমের সময় রিডিং দেওয়ার পরে তুমি যেটা মেইন ফিজিওলজি যেটা সমস্যা সেটা হচ্ছে তোমাকে এখানে প্রচুর ডেফিনেশন মনে রাখতে হবে এবং তার সাথে সাথে তোমার বিভিন্ন মেকানিজম, বিভিন্ন ডাটা বা বিভিন্ন নাম্বার মনে রাখতে হবে, যেমন রেসপিরেটরি রেট কত বা হার্টের স্ট্রোক ভলিউম কত, বিভিন্ন নাম্বার, নিউমেরিক্যাল জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে এবং বিভিন্ন ডেফিনেশন, এক্সাম্পলও মাথায় রাখতে হবে। সুতরাং দেখা যাচ্ছে কি এখানে বোধ তোমার মুখস্থ আছে এবং বুঝে বুঝে পড়ার বিষয়টা আছে। কিন্তু আইটেমে যখন পড়বে চেষ্টা করবে মেকানিজমটা বুঝে পড়ার, যতটা না মুখস্থ তার চেষ্টা করবে বুঝে পড়ার। এটাতে সুবিধা হয় কি তুমি যখন স্যারের সামনে বলবে তুমি যদি ভুলেও যাও তাও তুমি কিন্তু মনে রেখে তোমার এই বোঝার ধারণা থেকে তুমি কিন্তু সাজিয়ে ম্যাডামের কাছে বা স্যারের কাছে বলতে পারবে। এই জন্য আইটেম যখন পড়বে চেষ্টা করবে একেবারে বুঝে বুঝে গাইডলাইন থেকে মোটামুটি জিনিসটা ভিতরে নেওয়া। এবং আইটেমের পড়াটা শেষ হয়ে গেলে বা বুঝে পড়াটা শেষ হয়ে গেলে তুমি আবার কোয়েশ্চেন ব্যাংকটা খুলবে। কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবে তুমি কোন পোর্শনটা বাদ দিয়েছো বা কোন রিটার্নে কোন কোয়েশ্চেনটা তোমাকে পড়া হয়নি। এবং এখানে একটা মজার কথা সেটা হচ্ছে যে ফিজিওলজিতে দেখা যায় অ্যানাটমির মতো না, এখানে রিটেনের অনেক কোয়েশ্চেনই ভাইভাতে রিপিট করা হয়। এই জন্য তুমি যদি রিটেনের কোয়েশ্চেনটাও সলভ করে যাও তুমি ভাইভাতে কিন্তু অনেক কোয়েশ্চেনই কমন পাবে। এই জন্য অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা সাথে রাখবে, দেখবে তুমি ডেফিনেশনগুলো পারো কিনা, মেকানিজমটা পারো কিনা বা এটা বলতে পারছো কিনা সুন্দর করে। এবং কিছু কিছু ট্রিকি পোর্শন আছে ভিতরে বোঝার জন্য, সেগুলো তোমার লেকচার বা টিউটোরিয়ালে স্যার ম্যাডামরা বলে দেয়, যেটা আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি, সাথে সাথে ওটা সাইডে লিখে রাখবে রিটেন বা ভাইবা, এবং দেখবে ইনভেরিয়েবলি ওই কোয়েশ্চেনগুলো তোমাকে করা হচ্ছে। তো আইটেম যখন পড়বে গাইডলাইন পড়বে এবং নিজের মতো একটা নোট করে নিবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, একটা ফ্লো চার্ট বা ডায়াগ্রাম, একটা ফিগার সহ সুন্দর করে রাখবে। চেষ্টা করবে এই ফিগার বা ডায়াগ্রামগুলো নেট থেকে হোক বা ওয়েব থেকে হোক। এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে টর্টোরা বইটা আছে, এই টর্টোরা বইতে বেশ ভালো ফিগার আছে, এই ডায়াগ্রামগুলো তোমরা এখান থেকে নিয়ে তোমার খাতায় নোট করে রাখতে পারো। মেন কথা হচ্ছে তুমি যত ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করবে বা ফ্লো চার্ট দিবে তোমার খাতাটাও তত ভালো হবে এবং তোমার প্রেজেন্টেশনটাও তত ভালো হবে। তো এরপর আমরা চলে আসি আমরা কিভাবে কার্ড, টার্ম, প্রফের জন্য প্রিপারেশন নিব। তো কার্ড, টার্ম, প্রফের জন্য আমরা তিনটা সেক্টরে ভাগ করছি, সেটা হচ্ছে রিটেন, ভাইবা এবং আদার সাইডে রয়েছে অসপি এবং প্র্যাকটিক্যাল। রিটেনের জন্য আমরা আগের কথাই বলবো, সেখানে হচ্ছে যে রিটেনের জন্য 70 হচ্ছে তোমার এসিকিউ, 20 হচ্ছে এমসিকিউ আর 10 হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এভাবে করে দুইটা পেপারে পরীক্ষা হয়, ফিজিওলজি পার্ট 1 বা পেপার 1, ফিজিওলজি পেপার 2, এভাবে করে টোটাল সিস্টেমের মধ্যে ভাগ করে দেওয়া থাকে। তো এই সিস্টেমগুলো আমরা যখন রিটেনের জন্য পড়বো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কালেকশন করবো এবং এটা আমাদের রিটেনের যেই
গাইড ছিল, গাইড থেকে সাহায্য নিব, প্লাস আমাদের গাইডন থেকে সাহায্য নিব, এভাবে করে আমরা পার্সোনাল কিছু নোট তৈরি করার চেষ্টা করবো, যেখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু ডেফিনেশন বা কিছু কিছু মেকানিজম ওটা ম্যাডামরা নিজেদের মতো করে শুনতে চায় বা বলতে চায়, সেটা অবশ্যই তোমাকে লেকচার ফলো করতেই হবে। এই জন্য লেকচারে কোনো বিকল্প নেই। লেকচার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি খাতায় লিখে রাখবে, বা তোমার ওই কোয়েশ্চেন থেকে মিলিয়ে দেখে নিবে যে কোয়েশ্চেনগুলো বারবার আসতেছে বা এই কোয়েশ্চেনগুলো আসার চান্স আছে, সেটা তুমি নোট করে নিবে। সব যদি নোট করতে না পারো কোনো সমস্যা নেই, গাইড তো পড়বেই, কিছু কিছু জিনিস তোমাকে নোট করতেই হবে, যেটা মনে করো একটু ট্রিকি বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট। আসলে হয় কি যে তোমার রিটেনের কোয়েশ্চেনগুলো এমন হয় যে তোমার 2-3 নাম্বারের জন্য কিন্তু অনেক ডিফারেন্সটা হয়ে যায়। তুমি যদি অন্য চেয়ে 2-3 নাম্বার বেশি পাও, এটাও কিন্তু তোমার অনেক বেশি হেল্প করবে। তাই ওই 2-3 নাম্বার করার জন্য কিন্তু তোমার পাওয়ার জন্য কিন্তু তোমাকে অনেক কষ্ট করতে হবে, সেটা কি তোমাকে স্পেসিফিকভাবে প্রেজেন্টেশন করতে হবে, কিছু ছবি আঁকতে হবে বা কিছু ডাটা দিতে হবে, যেটা তোমার নর্মাল অন্য ক্লাসমেটরা দেয়নি। তো সেটা তুমি কোথায় পাবে, সেটা আমি যেটা আগে বলেছি, গাইডন থেকে খুঁজে বের করতে হবে, লেকচার থেকে খুঁজতে হবে, অথবা তোমার গাইডেই বলো বা তোমার নেট বলো, ওয়েব বলো বা টর্টোরা বলো, এসব সোর্স থেকে। মেন কথা হচ্ছে তোমার কোয়েশ্চেনটা এমনভাবে সাজাতে হবে যে অন্যদের থেকে একটু আলাদা বা একটু অ্যাটিপিক্যাল। এভাবে করে প্রেজেন্ট করতে পারলে তোমার রিটেনটা অবশ্যই ভালো হবে আমি বলতে পারি। এবং তোমাকে অবশ্যই বই পড়তে হবে এবং লেকচারে ম্যাডাম স্যার যে কথাগুলো বলে থাকে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ওগুলো মাথায় রাখতে হবে। প্রেজেন্টেশন অবশ্যই সুন্দর করতে হবে, হাইলাইটার ইউজ করো, মার্জিন দাও বা যেভাবে পারো না কেন, খাতাটা অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করবে। এবং আরেকটা কথা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। তোমাকে আগে থেকে হিসাব করে রাখতে হবে যে প্রতিটা কোয়েশ্চেনে আমি কত মিনিট সময় পাচ্ছি, সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার দিতে হবে। বেশি লেংদি করা যাবে না, বেশি শর্টও করা যাবে না। তোমার একটা মিনিমাম বা একটা অপটিমাম লেভেলে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এবং এর জন্য আমি বলবো পয়েন্ট পয়েন্ট করে লিখবে, ডেফিনেশন, ডেসক্রিপশন, মেকানিজম, দেন হচ্ছে তোমার লাস্ট ইম্পর্টেন্স, এবং লাস্ট হচ্ছে তোমার কয়েকটা ফিগার বা ডায়াগ্রাম, চার্ট যদি থাকে, এইভাবে 4-5টা পয়েন্ট করে তুমি যদি প্রতিটা অ্যান্সার দিতে পারো প্রতিটা কোয়েশ্চেনে, তাহলে তোমাকে একটা কমপ্লিট অ্যান্সার হচ্ছে। এই জন্য পয়েন্ট পয়েন্ট করে লেখার কোনো বিকল্প নেই, কম লেখো বাট পয়েন্ট করে লেখো, এবং কি পয়েন্টগুলো অবশ্যই আগে মেনশন দাও। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইবা। ভাইবা তো একই কথা, যে 2টা বোর্ড থাকবে এবং প্রতিটা বোর্ডে এক্সটার্নাল ইন্টারনাল থাকবে, কার্ড কোয়েশ্চেন থেকে তারা কার্ড করবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে খুব বেশি অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন তারা করেন না। তুমি যত পারবে তোমাকে তত ভিতরে যাবে। এবং দেখা যায় কি গাইডন কেউ যদি বুঝে ভালো মতো পড়ে এবং একটু রিসার্চ করে, মানে তোমার মেকানিজমগুলো একটু ডিপ পড়ে, যে হ্যাঁ এটার ভিতরে এটা হচ্ছে কেন হচ্ছে, ফিজিওলজি পড়ার সময় তুমি এটা মাথায় রাখতে হবে। তোমাকে সবসময় নিজেই কোয়েশ্চেন করতে হবে, আচ্ছা এই মেকানিজমটা এইভাবে কেন হচ্ছে, আচ্ছা এটা যে হচ্ছে এটা না হয়ে ওইটা হলে কি হতো। মানে অলওয়েজ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করে করে তোমাকে পড়তে হবে। তুমি যদি নিজস্ব কোয়েশ্চেন করতে থাকো যে হ্যাঁ এই মেকানিজমটা এমন কেন, এটা অ্যাবনর্মাল হলে কি হবে, নর্মাল হলে কি হবে, তারপর এটা যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, মানুষের নর্মাল ফিজিওলজিটা কি, সবসময় কোয়েশ্চেনের মাধ্যমে পড়তে হবে। তুমি যত কোয়েশ্চেনের মধ্যে পড়বা তত ডিপে যাবে এবং দেখবা তত তোমার নলেজটা হেভি হচ্ছে। এই জন্য কখনো একটা স্পেসিফিক জায়গায় থেমে যাবে না, তুমি পড়তে থাকবে এবং যত পারো কোয়েশ্চেন করে 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 কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবে। স্যার ম্যাডামদের কোয়েশ্চেন করো, ভাইয়াদের কোয়েশ্চেন করো, বা যেভাবে পারো তুমি ফিজিওলজি ভিডিও দেখতে পারো, বাইরে ইউটিউবের ভিডিও দেখে তোমার কনফিউশন ক্লিয়ার করতে চাও। মেন কথা হচ্ছে প্রতিটা মেকানিজমের সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে, যেটা কেন হচ্ছে এখানে, এই জিনিসটি আসল। এরপর আমরা আসি অসপি এবং প্র্যাকটিক্যাল নিয়ে। অসপি প্র্যাকটিক্যাল এখানে ফিজিওলজির ক্ষেত্রে একটু আলাদা অ্যানাটমির চেয়ে। অসপিতে যেমন দেখা যায় স্টেশনের সংখ্যাও বেশি থাকে, এবং অনেক ক্ষেত্রে এখানে প্রসিডিউর স্টেশন বলে একটা কথা থাকে। প্রসিডিউর স্টেশনটা কি, সেটা হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট কাজ করে দেখাতে হবে। সেটা হয়তো বা কোনো একটা রিফ্লেক্স চেক করা হতে পারে, বা সেটা কোনো একটা মানে একটা মেজারমেন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তুমি সেটা আস্তে আস্তে ল্যাবে গেলে বুঝতে পারবে। বাট এরকম একটা প্রসিডিউর স্টেশন থাকে, ওখানে স্টেপ বাই স্টেপ একটা কাজ করে দেখাতে হয়, সাথে একজন স্যার থাকে বা ম্যাডাম থাকে, উনি সব কিছু দেখেন, এবং তোমার সব কিছু অ্যান্সার রাইট হলে বা তোমার প্রসিডিউরটা ঠিক থাকলে তুমি ফুল মার্কস পেয়ে যাও। এভাবে কয়েকটা প্রসিডিউর স্টেশন থাকে, এবং কিছু কিছু স্টেশন থাকে জাস্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেমন হচ্ছে তোমার ডাব্লিউবিসি টোটাল কাউন্ট কত, বা ডাব্লিউবিসি রিলেটেড ডিসঅর্ডার থেকে কিছু কোয়েশ্চেন, বা তোমার রেসপিরেটরি সিস্টেম থেকে কিছু কোয়েশ্চেন, মানে রিটেন রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে, বা কার্ড কিছু কোয়েশ্চেন থাকবে। ওটা ডিফারেন্ট ইনস্টিটিউশনে ডিফারেন্ট ভ্যালুজের মধ্যে থাকতে পারে। তো ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো অসপিতে চলে আসে। তো অসপির জন্য তোমাকে ল্যাবে যেতে হবে, এবং অসপি রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার স্যারের সাথে কন্ট্যাক্ট রাখবে যে স্যার আমরা কোন টপিকটা পড়বো বা কোন অসপি কোয়েশ্চেনগুলো আসতে পারে। তাহলে অসপি কোয়েশ্চেনগুলো তুমি আগে থেকে একটু ধারণা নিয়ে রাখতে পারলে আশা করি তোমার জন্য এটা খুব বেশি কষ্টের কিছু হবে না। এবং প্র্যাকটিক্যালও সেম, প্র্যাকটিক্যাল তোমার মানে কিছু হাত ধরা 5 থেকে 6টা প্র্যাকটিক্যাল আছে, এটাই করতে হয়। টোটাল কাউন্ট বা অ্যাবসোলিউট কাউন্ট, তারপরে ইএসআর মেজারমেন্ট, হিমোগ্লোবিন এস্টিমেশন, মানে কমন কিছু প্রসিডিউর আছে, এটাই তোমার প্র্যাকটিক্যালে করতে হয়, খুব বেশি ঝামেলার না। বাট এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিন্তু আবার চলে আসছে তোমার সেই ভাইবা রিটেনের কথায়। তোমার কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে তুমি অবশ্যই অসপিতে ভালো করবে এবং প্র্যাকটিক্যালে ভালো করবে। এবং কনসেপ্ট ভালো করার জন্য অবশ্যই তোমাকে টেক্সট বই পড়তেই হবে। কাইটন বলো এবং জ্ঞানন বলো, বা স্যারদের সাথে ইন্টারাকশন করে তোমাকে টিউটোরিয়াল বা লেকচারে যে টপিকটা পড়া হচ্ছে তুমি আসলেই সেটা বুঝতেছো কিনা, তুমি যদি আসলেই বুঝে থাকো তুমি অবশ্যই সবগুলোতে ভালো করবে। এটা হচ্ছে ফিজিওলজি একটা সুবিধার দিক বলা যায়। তুমি যদি মেইন কোর জিনিসটা বুঝতে পারো বা কোর পর্যন্ত যেতে পারো, তাহলে তুমি অসপি, রিটেন, প্র্যাকটিক্যাল, ভাইবা সবগুলোতেই সাকসেসফুল হতে পারবে আশা করি।
তারপর আমরা চলে আসতেছি এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা কি। প্রথমে আমরা যেটা বলে নিলাম, এই সাবজেক্টের উপর শাসন দাঁড়িয়ে আছে প্যাথোলজি। আমরা যদি নর্মাল ফিজিওলজিটা জানি যে বডির রেনাল সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম এভাবে কাজ করে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটার প্যাথোলজিটা কি। দ্যাট মিনস যদি কিডনি অ্যাবনর্মাল হয়ে যায় তাহলে সে কীভাবে কাজ করবে। নর্মালটাকে জানতে হবে, সেটা হচ্ছে ফিজিওলজি, তোমরা ফার্স্ট ইয়ারে জানছো। অ্যাবনর্মালটা জানতে হবে, সেটা হচ্ছে প্যাথোলজি, সেটা আমরা জানবো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে। সুতরাং অ্যাবনর্মাল নর্মাল দুটোই কিন্তু আমার কাজে লাগতেছে এই মেডিকেল লাইফে। এই জন্য ফিজিওলজি কোনো বিকল্প নেই। মানুষের ফাংশন জানার জন্য ফিজিওলজি তোমাকে ভালো মতো পড়তেই হবে এবং কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, এটা বারবার বলছি। লাস্টলি এক্সিস নিয়ে যদি কোনো কথা বলতে চাই, এক্সিসে আমরা ফিজিওলজি থেকে রেগুলার অনেক ভিডিও বের করছি। তোমার যেসব বিষয়ে বিভিন্ন কনফিউশন হয়ে থাকে, যেমন তোমার অ্যাকশন পটেনশিয়াল বা তোমাদের মনে করো কার্ডিয়াক সাইকেল, এসব ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমরা অবশ্যই এক্সিস থেকে দেখে নিব। আশা করি তোমাদের সেটা হেল্প করবে এবং সাহায্য করবে। আজ এই বলে শেষ করছি, ধন্যবাদ।